আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংমান আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজী। নান্দিয়া সাংমান আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আমার সাথে বই খাতা কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। নান্দিয়া সাংমান আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস গত বছর 2020 অক্টোবর থেকে পরিচালিত হয়ে আসছে, আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। আমি তোমাদের মাঝে আজকে আমার ১৭তম ক্লাস। আজকের ক্লাস নিয়ে আমি ১০০টি ক্লাস তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি। আশা করি আমার এই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখেছ। বিভিন্ন ক্লাসে আমি ক্লাস নিয়েছি দশম, নবম, দশম, অষ্টম শ্রেণীতে। তো এই ক্লাসগুলি নান্দিয়া সাংমান আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন পেজ, ফেসবুক পেজ যে রয়েছে, তোমরা ফেসবুক পেজে গিয়ে আমাদের প্রতিটি শিক্ষক মহোদয়ের আলাদা আলাদা পেজে দেওয়া আছে। সেই ক্লাসগুলি তোমরা বারবার দেখার সুযোগ পাবে এবং ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে কিছুটা হলেও এই যে তোমাদের ঘাটতি, স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেই যে ক্ষতি সেটা কিছুটা হলেও পূরণ হবে আমি আশা রাখি। তো শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করো। বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সকলেই কম বেশি জানি ওনার সম্পর্কে। উনি আমাদের জাতির জনক, বাঙালি জাতির জনক, স্বাধীনতার মহানায়ক। তার নেতৃত্বেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তো এই বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেই একটি কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। তো নিশ্চয়ই এতক্ষণ তোমরা কিছুটা হলেও অনুমান করছো আজকে আমাদের পাঠের বিষয়টি কি হবে। তো আজকের পাঠের বিষয় স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ লিখেছেন যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। আমরা যে স্বাধীনতা পেতে চাই, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা যে এই স্বাধীনতা শব্দটি সম্পর্কে পরিচিত হয়েছি, এটা আমাদের কিভাবে হলো? এটা কি অটোমেটিকলি হয়ে গেছে? নিশ্চয়ই না। তার পেছনে যিনি কাজ করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছেন। তো এই কবিতাটি পাঠ করার পর তোমরা যে জিনিসগুলি আয়ত্ত করতে পারবে, কবির পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, বিশুদ্ধভাবে কবিতাটি আবৃত্তি করতে পারবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা এখন কবি সম্পর্কে কিছু তথ্য জানব। তিনি ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সুকুন্দু প্রকাশ গুণ ও মাতার নাম বীণা পাদি গুণ। শিক্ষাজীবন ১৯৬২ সালে মাধ্যমিক, ১৯৬৪ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। পেশায় তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি সাহিত্যিক যে তিনি অবদান রেখেছেন, প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর, তেমনি তিনি কবিতা নির্মাণের শিল্প সৌন্দর্যের প্রতিও বেশ সজাগ ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে প্রেমাংশুর রক্ত চাই, চাষাভূষার কাব্য, বাংলার মাটি বাংলার জল, ছোট গল্পের মধ্যে আপন দলের মানুষ, উপন্যাস কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। পুরস্কার সম্মাননা তিনি পেয়েছেন ২১ পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে তিনি
ভূষিত হয়েছিল। তো কবি নির্মলানন্দ গুণ তিনি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি লিখেছেন। আমরা একটু মনোযোগ সহকারে একবার কবিতাটি পড়ব, তারপরে লাইন বা লাইন বোঝার চেষ্টা করব। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। দূর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেই দিন ছিল না, এই বৃক্ষে ফুল সুবিত উদ্যান সেই দিন ছিল না, এই তন্দাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেই দিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে? ডেকে দেয়া এই ডাকা হৃদয় মাঠখানি। জানি সেই দিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিবেকের বিরুদ্ধে বিবেক, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। সে হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলের ডাকা। সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালো বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রুদে কার তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই শব্দটি থেকেই কিন্তু আমরা এই স্বাধীনতা শব্দটি পেয়েছি। কবি সুন্দরভাবে তার এই কবিতার মাধ্যমে এই 7ই মার্চের ভাষণ সম্পর্কে তিনি লিখেছেন। তো আমরা কিছু শব্দের অর্থ এখন জানব। সুবিত সজ্জিত, গণসূর্যের মঞ্চ, জনগণের নেতা, দুর্বাদলে সবুজ ঘাসে, ভবঘুরে বেকার, উদ্যান বাগান। তো এখন আমরা এই কবিতাটি লাইন বা লাইন বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে কবিতাটি বোঝার চেষ্টা করো। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে দূর থেকে জনসমুদ্রের উদ্যানে সৈকতে, কখন আসবে কবি? দেখো, এখানে লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে, রেসকোর্স ময়দানে, তখন সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালিরা সমবেত হয়েছিল। কেন হয়েছিল? যে আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন? আমাদের এই স্বাধীনতা পাওয়ার জন্য। এখন একটা রাষ্ট্র, তখন কিন্তু পাকিস্তান, আমাদের দেশ পূর্ব পাকিস্তান শাসিত। এখন একটা রাষ্ট্রের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে কেউ যখন কথা বলে, অংশগ্রহণ করে, তাকে আমরা সাধারণত বিদ্রোহী হিসাবে আখ্যায়িত করি। আর যেহেতু আমরা একটি রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ জানিয়ে আমরা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই দেশ তাদের সাথে থাকবো না, আমরা স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র পেতে চাই। আর সেই কারণে কিন্তু ব্যাকুল বিদ্রোহী শ্রোতা এখানে কবি বোঝানো চেয়েছেন যে আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে, তাই এই লক্ষ লক্ষ মানুষ বিদ্রোহী শ্রোতা বসে আছে। কেন বসে আছে? যে ওই কবি আসবেন। কবি বলতে এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভাষণ দেন, কি তিনি দিক নির্দেশনা দেন, স্বাধীনতার ঘোষণা কিভাবে তিনি দেন, সেই কথাই শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বিদ্রোহী শ্রোতা বসে আছেন। পরের অংশে, এই শিশু পার্ক সেই দিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেই দিন ছিল না, এই চন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেই দিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে ফুলের বাগানে ডেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানে? বলতেছে যে বর্তমান সময়ের যে শিশু পার্ক, সেই সরোয়ার্দী উদ্যানের পাশে সেই শিশু পার্ক কিন্তু ছিল না সেই সময়। এই রঙিন ফুলের বাগান তখন কিন্তু সেই দিন ছিল না, কিংবা এই মাঠ ঘাসে ভরা ডেকে দেওয়া এরকম ছিল না। তাহলে সেই দিন সেই শিশু পার্ক কেমন ছিল, এবং এই ঢাকার এই হৃদয় মাঠখানে মাঠটি কীরকম ছিল, সেই কথা জানানোর জন্য কিন্তু কবি তার এই কবিতার শেষ দিক দিয়ে তিনি সুন্দরভাবে জানিয়ে দিবেন। তার মানে বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু পূর্বে ছিল না। সেখানে এরকম ফুলে সজ্জিত বাগানও ছিল না, কিংবা শিশু পার্কও ছিল না। জানি সেই দিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। পূর্বে যে আমরা অংশটা পড়েছি, যে এই যে ফুলে সজ্জিত করা হলো, মাঠ সাজানো হলো, কিংবা পাশে একটি শিশু পার্ক নির্মাণ করা হলো, নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য কাজ করেছে। সেইটাই বলতেছে সেই দিনে সব স্মৃতি মুছে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন 15 আগস্ট হত্যা করা হয় 75 সালে, 1975 সালে, সেই হত্যার পরে পাকিস্তান হানাদার বাহিনী যে দূষররা ছিল, তাদের পাকিস্তানি পরাজিত যারা ছিল, তারা কিন্তু চেষ্টা করেছিল পরবর্তী সময় ক্ষমতায় এসে, কিংবা একটি গোষ্ঠী, যে সব স্মৃতি মুছে দিতে হবে। আর সেই কারণে সেই ঐতিহাসিক স্থান 7ই মার্চের ভাষণের যে স্থানটি, সেইটিও পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মানে নেতার বিরুদ্ধে নেতা। কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীনতা আমাদের জন্য একটি দেশ উপহার দিয়ে গেছেন, তার বিরুদ্ধে আবার নতুন করে আরেক রাষ্ট্রনায়ক, কিংবা এখন কবি হিসাবে উপস্থাপন করেছেন আরেকজন দাঁড়িয়ে গেছে। এখানে বলতেছে মাঠের বিরুদ্ধে মাঠ, কারণ মাঠ ছিল একরকম, এখন সাজানো হয়েছে আরেক রকম। কেন? অতীতের স্মৃতি, ইতিহাস যেন মানুষ না জানতে পারে। বিকেলের বিরুদ্ধে বিকেল, এই যে বিকেলের সেই পরিবেশ, এখনের বিকেলের সেই পরিবেশ কিন্তু এখন আমরা খুঁজে পাই না। উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই যে মার্চ আমাদের একটি ঐতিহাসিক একটি মাস, যেই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 7ই মার্চে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল, যেই ভাষণের মাধ্যমে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়ার প্রত্যাশায়, এবং আমরা শেষ পর্যন্ত দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা সবটি ছিনিয়ে এনেছি, এবং একটি নতুন রাষ্ট্র উপহার দিতে পেরেছি আমরা। মুক্তিযুদ্ধরা একটি দেশ দিয়েছেন। এই কারণে বলতেছি যে মার্চের বিরুদ্ধে মার্চ। পরের অংশে, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। বলতেছে এই যে দুলনায় শিশু পার্কে দুল খাচ্ছ, তোমরাও তো আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাও কিন্তু আগামী দিনের কবি, তোমরা বড় নেতা হবে, রাষ্ট্রনায়ক হবে। তোমাদের কথায় ভেবে, কবি বলতেছে তোমাদের কথায় ভেবে এই যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের যে স্থানটি, এবং সেইখানে থেকেই বাঙালিরা যে অনুপ্রাণিত হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার প্রত্যাশায়, এই যে এই স্মৃতিগুলি তোমরা যেন এই দুলনায় দুল খেতে খেতে বুঝতে পারো, জানতে পারো ইতিহাস। সেই কারণে আমি এই কবিতাটি তোমাদের মাঝে
লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই বিকেলবেলা যে কবি বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাগুলি বলেছিল, সেই কথা তোমরা কিন্তু জানতে পারবে দোলনায় দুল খেতে খেতে। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজের সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল শুধু এই ধুধু মাটির সবুজে। বলতেছে সেই দিন কিন্তু এরকম উদ্যান ছিল না, এরকম গাছ ছিল না, কিংবা এরকম ভিন্ন ছিল না, ফুলের বাগান ছিল না, পার্ক ছিল না, কিছুই ছিল না। ছিল কি একখণ্ড অখণ্ড আকাশ, মানে উপরে আকাশ ছিল, নিচে সবুজে সবুজময়, মানে দুর্বাদলে ঢাকা, শুধু সবুজ আর সবুজ। সেই মাঠেই কিন্তু বাঙালিরা এসে বসেছিল কবির সেই অমর কবিতাখানি শোনার জন্য। অমর কবিতা বলতে সেই ঐতিহাসিক ভাষণ শোনার জন্য। এখন আমাদের এই স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাটির সবুজে, মানে আমরা যে এই স্বাধীনতা প্রত্যাশী মানুষগুলো কিন্তু এখানে এসে বসে সেই প্রত্যাশা, সেই স্বপ্ন তারা দেখছিল। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ছাক বেঁধে উলঙ্গ কৃষক। বলতেছে যে কপালে লাল শালু বেঁধে কৃষক, শ্রমিক, জেলে, সাধারণ মানুষ, ছাত্র, যুবক, সকল প্রকার মানুষ, কারখানার যে শ্রমিক ছিল, লোহার শ্রমিক ছিল, কৃষক যে খেতে খামারে হাল চাষ করতো, সেই সব কিছু যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে এসেছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শোনার জন্য। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ডাক তিনি দিবেন, সেই প্রত্যাশা, আমরা স্বাধীনতা পাওয়ার কিভাবে আমরা এই স্বাধীনতাটা পেতে পারি, সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন কিভাবে, সেই প্রত্যাশা শোনার জন্যই কিন্তু এই মাঠে দল বেঁধে সকলে ছুটে এসেছিল। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ববগুড়ি আর তোমাদের মতো শিশু পাতা কুরানির দল বেঁধে। বলতেছে সেই সময় হাতের মুঠোয় মৃত্যু, কারণ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন, পাকিস্তান সরকারের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, আর তার পক্ষে বাঙালিরা সকলে ঐক্যবদ্ধ। এখন যে কোনো সময় পাকিস্তান সরকার এই মানুষের উপর গুলি বর্ষণ করতে পারে, বিভিন্নভাবে তাদেরকে হত্যা করতে পারে। সেই মৃত্যুর হাতের মুঠো নিয়েও মানুষ কিন্তু ছুটে এসেছিল। সেখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, করু, কেরানি, নারী, পুরুষ, ববগুড়ে, বেকার যুবক, বৃদ্ধ, সকল প্রকার, তোমাদের মতো শিশু কুরানি। বলতেছে যে তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা যারা পাতা কুড়াতো রাস্তাঘাটে, সেই শিশু কুরানিরা দল বেঁধে কিন্তু এসেছিল। কোথায় এসেছিল? সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ যেখানে দিয়েছিলেন, সেই জায়গায় তারা সমবেত হয়েছিল। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষায় মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। বলতেছে সকলেই কিন্তু অপেক্ষা করছে কখন আসবে, ব্যাকুল হয়ে যাচ্ছে। মানে একজন মানুষকে যখন দাওয়াত করা হয় তখন আশা, যতক্ষণ পর্যন্ত না আসে তোমার কাছে, দেখবে তোমার মনের মধ্যে একটা আবেগ কাজ করবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দিবেন 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত, সকলেই ব্যাকুল হয়ে আছেন কখন আসবেন আমাদের নেতা, কি তিনি বলেন সেই শোনার জন্য, সেটা দেখার জন্য, শোনার জন্য অপেক্ষা করছেন। অতঃপর কিন্তু কবি আসলেন। কিভাবে আসলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দীপ্ত পায়ে হেঁটে আস্তে আস্তে মঞ্চের দিকে উঠলেন এবং দাঁড়ালেন। তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল মানুষ
সকল দুয়ার খোলা, কে রুদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতা খানি। বলতেছে এই যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে উঠল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ শুরু করলেন, সকল মানুষের মধ্যে কিন্তু একটি আবেগ, উত্তেজনা কিংবা তার ভিতরে একটি এমন অনুভূতি কাজ করলো, সকলেই কিন্তু এরা নতুন একটি কিছু পাওয়ার প্রত্যাশায়, একটি স্বাধীন রাষ্ট্র তারা পাবে সেই প্রত্যাশায় কিন্তু সকলেই বিমুখ হয়ে রইল তিনি কি বলেন শোনার জন্য। অতঃপর কবি কিন্তু তার কবিতা কানি শোনালেন। কিভাবে শোনালেন? যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি কিন্তু তার এই ভাষণের মাধ্যমে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন যে এবারের যে সংগ্রাম হবে সেটা কিসের সংগ্রাম হবে? মুক্তির সংগ্রাম হবে। এবারের সংগ্রামটা কিসের হবে? স্বাধীনতার সংগ্রাম হবে। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, দেখো কি সুন্দরভাবে কবি এখানে ফিনিশিং দিয়েছেন। এই যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই যে এভাবেই হলো। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই স্বাধীনতা শব্দটি তখন থেকেই আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিয়েছি এবং একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার প্রত্যাশায় আমরা কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধের ফসল হিসাবে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা খুব, আমার মনে হয় খুব সহজভাবে বুঝতেছ এই নামের, কবিতার নামকরণের সার্থকতা, যে সেই থেকে স্বাধীনতা শব্দটি কীভাবে আমার হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই যে শব্দ তিনি ব্যবহার করেছিলেন তা থেকেই কিন্তু এই স্বাধীনতা শব্দটি আমাদের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজগুলি চেষ্টা করো যে এই শিশু পার্ক সেই দিন ছিল না, এই কথার অর্থ কি, অপেক্ষার উত্তেজনা বলতে কবি কি বোঝানো হয়েছে। শত বছরের শত সংগ্রাম শেষে চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তো আমরা কিছু মূল্যায়ন করব। কবি নির্মলানন্দ গুণের পিতার নাম কি? সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী। সুবিত শব্দটির অর্থ কি? সজ্জিত। উদ্যান শব্দটির অর্থ কি? বাগান। রেসকোর্সের ময়দানে বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। কবি রূপে কল্পনা করা হয়েছে কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল শ্রোতা, কাদেরকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কাদেরকে বোঝানো হয়েছে সেটা সুন্দরভাবে তোমরা ব্যাখ্যা করে খাতায় তোমার নিজের ভাষায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা এই কবিতাটি খুব মনোযোগ সহকারে শুনেছ। কবিতাটির যে মূল যে মেসেজ সেটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চে যে তিনি রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, এবং সেই স্বাধীনতার ডাকের মাধ্যমে যে আমরা স্বাধীনতা শব্দটি সম্পর্কে পরিচিত হয়েছি এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, তার প্রেক্ষাপটে, সেই বঙ্গবন্ধু ভাষণের প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতাটি লেখা। তো আমার বিশ্বাস এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো বোঝার কোনো সমস্যা থাকবে না। তোমরা এই কবিতাটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়বে। আমার এই ক্লাসে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং দেখবে, তাহলে তোমার এই কবিতাটি সম্পর্কে একটি ধারণা চলে আসবে এবং যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক না কেন আশা করি সুন্দরভাবে উত্তর তোমরা দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই ধন্যবাদ জানি। ক্লাসটা মনোযোগ সহকারে দেখা, বারবার দেখে বোঝার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেই বিষয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করব, সে আশা রাখছি এবং আগামী ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।